এত জায়গা থাকতে এই জায়গাটাকে দুর্গ হিসেবে তৈরি করা কেন হয়েছে? মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশ, এই যে বাংলার রাজধানী গৌড় ছিল, গৌড় নামে আর কোনো জায়গা পাওয়া যায় না। অথচ ঘোড়াঘাট সে আদিকাল থেকে ঘোড়াঘাট নামটা আছে। আমরা এতক্ষণ আপনার কাছে এই এলাকাটা স্বর্ণযুগের কথা শুনলাম। এখন তো আমাদের এই জায়গাটা করুণ অবস্থা, শয্যাশায়ী। এখন এমন কোনো প্ল্যান বা অবশিষ্ট কোনো চাওয়া পাওয়া কি আমাদের মাঝে আছে, বা যেটা আমাদের দ্বারা নতুন করে জাগিয়ে তোলা সম্ভব? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা প্রশ্ন করছেন যে আমরা এই ঘোড়াঘাটকে আবার যাতে পুনরুজ্জীবিত করতে পারি। আমরা আমাদের কয়েক ছিল এই যে ইংরেজদের শাসন হওয়ার পরেও সেই 1757 বা 1765 থেকে নিয়ে এরপরে 1800, 1900, 20, 2000 পার হয়ে আমরা চলে আসছি। অনেকগুলো পুরুষ চলে গেছে, আমরা হলো অধস্তন পুরুষ। এরপরে আমাদের সামনে আরও ইয়াং আসতেছে, তারা হয়তো এটাকে পুনরুজ্জীবিত করতে পারে এবং এখন থেকে শুরু করতে পারে। কারণ সেই প্রেক্ষাপটগুলো একটু আগে যেভাবে একটা শহরটা ছিল, সেই শহরের প্রেক্ষাপটটা এখনও আছে যদি আমরা একটু নজর দিই। আছে, এখনও আছে। যেমন ধরেন আজকে আমরা এখানে অনেক কিছু করতে পারতাম, কিন্তু ঘটনা হলো এই যে 10 থেকে 15 কিলোমিটার ব্যাপী যে একটা শহর ছিল ও একটা রাজধানী ছিল, এর অনেক কিন্তু জমি জমা ছিল, সরকার সম্পত্তি। এই সরকারি অফিসগুলো সরকারি সম্পত্তি, হাজার হাজার একর ছিল, মানে জমি ছিল ইয়েতে, যার ফলে সমস্ত একটা সমৃদ্ধ শহর গড়ে উঠছে। কিন্তু ইংরেজরা দখল করার পরে এই ইংরেজরা করলো কি 1993 সালে এইসব জমি জমা মানে কোম্পানি আইন করে দিয়ে লর্ড কর্নওয়ালিস এই সরকারি সম্পত্তিগুলোকে জমিদার দখলে নিয়ে আসলো। বিভিন্ন জমিদার ভাগ করে দিল। আর প্রজারাও করলো কি জমিদারের কাছ থেকে পত্তন নিয়ে তারা চাষাবাদ করা শুরু করলো এবং তারা সেই পত্তনকৃত জায়গার খাজনা দেওয়া শুরু করলো। তারপর সরকারি সম্পত্তি তাহলে পাবলিকের হাতে চলে আসলো। জমিগুলো 1940 সালে কিছু ব্যক্তি মেডিকেল রেকর্ড হয়ে গেল 1940 সালে। এখন এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের বড় সমস্যা হলো কোনো কিছু করতে গেলেই জমি সমস্যা, জমি নেই। এই যে আমাদের উপজেলা গঠন হলো, উপজেলার এই জমি দেন ও জমি দেন, কিন্তু সরকারি জমিগুলো এই যে টাকশাল ছিল, টাকশাল সেটাও শুনি যে লালদবিল ছিল নাকি কে তারা করে নিছে কি সমস্যা, এইভাবে নিয়ে আছে। এই যে যখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগাভাগি হলো, তখন ইংরেজরা হাত থেকে চলে আসলো, তখন আমাদের এই যারা যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসলো, পাকিস্তানে আসলো, বাংলাদেশ না তো সরি পূর্ব পাকিস্তানে যারা আসলো, এই পূর্ব পাকিস্তানদেরকে 15 বিঘা করে জমি তাদেরকে বরাদ্দ দেওয়া হলো এবং কয়েক হাজার একর জমি এই সেনাদের আওতায় দেওয়া হলো। তোমরা তোমাদের এই যেহেতু মহাজির ভাইয়েরা আসছে তাদেরকে তোমার পুনর্বাসন করে করো, যারা আসবে তাদেরকে পুনর্বাসন করে দাও। ওনারা নিলেন 15 বিঘা। এখন দেখেন যে সেই 15 বিঘা থেকে তারা কেউ 30 বিঘা 40 বিঘা দল করে আছে। আবার তারা ফিরে তার তারা মারা গেছে, তার ছেলেমেয়েরা জমি বিক্রি করছে। অর্থাৎ সে জমিটা না সেনাবাহিনীর আন্ডার আছে না পাবলিকের আন্ডার আছে। পাবলিকও দাবি করতে পারে না, সেনাবাহিনী দাবি করলেও দখলে তার নাই। এটা একটা জমি একটা গেল। আবার যেগুলো যে ওই সেনাবাহিনী দেওয়ার পরে যে বাকি যে জমিগুলো খাস জমি থাকলো, সেটা করলো কি হঠাৎ করে সম্ভবত 83 সালের ওইদিকে ফরেস্ট আসে একর করে চলে গেল। কোনো দেখা নাই, শোনা নাই। যেটা পাইছে সামান্য যেটা পাইছে, কারো হয়তো দলিল আছে, কারো হয়তো খাজনা দিয়েছে, ওসব দেখা নাই, খাস করে চলে গেছে। এখন ঘোড়াঘাট শহরের ভিতরে, পৌরের ভিতরে খাস জমি, আপনি যদি খাস জমি এলে খাসটা সরি ফরেস্ট। বাইরে থেকে যখন একটা ইনভেস্টর আসবে, বাইরে থেকে একটা কলকারখানার যখন আসবে,
বা বাইরের লোকজন বড় বড় ব্যবসায়ী যারা সেই যখন বাংলার রাজধানী ছিল সেখানে কিন্তু বাইরে থেকে বিরাট বিরাট ব্যবসায়ী বিরাট বিরাট ইয়েরা অনেক কিছু আসছে তারা সে বাড়ি করবে দেখা যায় কোথায় কোথায় কী করবো এগুলো না হলো জমি কেনার মতো জায়গা নেই, জমি তো নেই, এগুলো না ফরেস্ট, ওগুলো একটা ফরেস্ট, বাড়ি করবো এটা ফরেস্ট। যার ফলে দেখেন কলকারখানা কিছু যেটা হয়েছে আর রানীগঞ্জ হয়েছে, সেখানে ইয়ে করে কিন্তু এখানে করতে পারেনি, অফিস আদালত তখন হতে পারেনি। আমাদের এই 1 নম্বর হলো ভূমি সমস্যা। এই ভূমি সমস্যা একটা সমাধান করতে হবে। এখন ফরেস্টের অধীনেও নাই, পাবলিকের অধীনেও নাই, মামলা বহুত মামলা চলতেছে, সেগুলো নিষ্পত্তি নেই। তাহলে দোটানা আছে, এই যদি একটা ফয়সালা হয়ে যায় যে শহর থাকবে না ফরেস্ট থাকবে, যদি ফরেস্ট হয় তাহলে শহরটা পৌর বাদ দাও, তাহলে সবগুলো বন করে দিয়ে দাও, তাহলে তাহলে পৌরসভার টাকাটাই বন্যা বনসভা, পৌরসভা বনসভা হয়ে যায়। এটা একটা গেল। এরপরে আমরা যেটা কাজটা করতে পারি এখন সেটা হলো আমার যেটা 6টা প্রস্তাবনা আছে আমার। একটা হলো ঘোড়াঘাট একটা ইতিহাসগত জায়গা, অনেক ইতিহাস স্থাপনা আছে, তার মধ্যে 1 নম্বর হলো ঘোড়াঘাট দুর্গ। এই ঘোড়াঘাট দুর্গের যে খালগুলো এগুলো যদি আবার সরকার যদি একবার করে আবার যদি সরকার ইয়ে করে নেয়, আবার যদি এই দুর্গটা সচল করা যায়, ইয়েতে ক্যান্টনমেন্ট ইয়ে না হোক, সচল কীভাবে করবে সেটা অন্তত দুর্গ পুরো প্রাচীন এটা তত্ত্ববিদের এটা যদি করা যায়। ওই যে ওদিকে আছে হলো এই যে সুজা মসজিদ ওদিকে আছে। আমরা যেখানে যেটা আছে এই যে শাহ ইসমাইল গাজী, কাজী সদউদ্দিন, দৈরিয়া পোখারি, এগুলোর মাদার তো আছেই। এই যে ঘোড়াঘাট, লালদা, টাকশাল, এগুলো সমস্ত কিছু একটা পুরো উপজেলার যত ঐতিহাসিক স্থান আছে সেগুলোকে একটা কনসুলেট করে একটা নিয়ে এসে একটা পর্যটন কেন্দ্র, এক পর্যটন কেন্দ্রের অধীনে নিয়ে আসতে হবে এবং প্যাকেজ করে নিয়ে যদি আমরা এগুলো সচল করতে পারি, এটা এই যে ইয়েটাকে আবার করা সম্ভব। যদি আমরা করতনের দিকে খনন করার পরে ওদিকে একটা কয়েক কিলোমিটার দূরে একটা যে ক্যাচমেন্ট এরিয়া যেটাকে বলে জলাধার, যেমন এই যে এখন যে তিস্তা যে প্রকল্প হচ্ছে একটা জলাধার থাকবে, তো আবার করতর যদি একটা জলাধার একটা ক্যাচমেন্ট এরিয়া তৈরি করার পরে নদীরা যদি খনন করি তাহলে আর এইগুলো যদি আবার পুনঃ খনন করি তাহলে কিন্তু একটা পর্যটন এরিয়া হবে এবং পর্যটনটাকে একটা বিরাট একটা পর্যটন কেন্দ্র হবে, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসবে। এটা কিন্তু একটা করতে পারি। দ্বিতীয় যেটা কাজটা সেটা হলো একটা ক্যান্টনমেন্ট। আগে ক্যান্টনমেন্ট ছিল কী জন্য জানেন? সেটা হলো প্রয়োজন পড়ে গেছিল যে এই পূর্ব পাশে হলো কামরূপ রাজ্য, হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রের উপরে মানে অ্যাটাক হতো। এই অ্যাটাক থেকে এই সুলতানি আমলে, আমি পূর্বে এরিয়া বাদ দিলাম, সুলতানি আমলে এটাকে একে শক্তিশালী করা হয়েছে। মোগল আমলে আসার পরে আরও শক্তিশালী করা, সর্বোচ্চ শক্তিশালী করা হয়েছে শুধুমাত্র হিন্দুদের আক্রমণ থেকে। এখন আস্তে আস্তে এগুলো সব বর্ষমান হয়ে গেছে। এখন আমাদের দেশের হিন্দু রাষ্ট্র হচ্ছে পশ্চিম পাশে, এই পশ্চিম পাশে হিন্দু রাষ্ট্র আক্রমণ আসলে ওই দিক থেকে আসবে, পূর্ব দিক থেকে আসবে না। ওই যে আমি বলছি যে যুদ্ধের আপনি একটা মানে আমাকে একদিন একটা প্রশ্ন করছিলেন, সেটা হলো যে এই স্বাধীনতা যুদ্ধ যখন হয়, এই যুদ্ধের সময়ে শেষ মুহূর্তে এসেও পাঞ্জাবিরা বলতো বগুড়া সরেগা, লেখুন ঘোড়াঘাট সরেগা নেই। ঘোড়াঘাট একটা তারা ক্যান্টনমেন্ট তৈরি করেছিল, অস্থায়ী ক্যান্টনমেন্ট, বিরাট এলাকা জুড়ে। হেডকোয়ার্টার ছিল হলো গার্লস হাই স্কুল, হেডকোয়ার্টার ছিল গার্লস হাই স্কুলে, আর একেবারে এদিকে এই ওসমানপুর সেখানে যত বাগান টাগান সমস্ত কিছু একটা ক্যান্টনমেন্ট এখান তৈরি করছিল, মানে অস্থায়ী ক্যান্টনমেন্ট। এখান থেকে যুদ্ধ হতো, আর গোলা বারুদ সরঞ্জাম সব কিছু আসতে হলো বগুড়া থেকে, এবং এখানে বগুড়া থেকে নিয়ে তার এখানে করছে। কারণটা কি জানেন? এই কথা বলার কিছু কারণটা হলো সেই সময়ে আমাদের কয়েক হাজার কিলোমিটার করে মানে আছে, সীমানা আছে ভারতের সাথে, কয়েক হাজার কিলোমিটার আছে, প্রায় 4000 কিলোমিটার মতো। মাত্র 4টা পয়েন্ট দিয়ে ভারতের বাহিনী বাংলাদেশে ঢুকছে, মাত্র 4টা পয়েন্টে, মনে রাখেন 4টা পয়েন্ট, তার মধ্যে একটা হিলি পয়েন্ট।
আচ্ছা। আপনি জানেন যে এই যে জয়পুরহাট, এদিকে লালমনিরহাট, ফুলবাড়ি, আপনার দিনাজপুর, এই যে বিরাট ইয়া কোথাও কিন্তু এটা আসেনি। এই বিরাট এলাকার বগুড়া বিরাট আসতে হলে এই হিলিতে আসছে, এই এলাকা হিলিতে আসছে। তাহলে তারা যদি বগুড়ায় বসে থাকে, বগুড়ার ক্যান্টন বসে থাকে, তাহলে এদেরকে ঠেকাবে কীভাবে? এই জন্য জরুরি এই জন্য একটা ওরা বলছিল যে এখানে আমরা বগুড়া ছাড়াই দিলেও আমাদের ঘোড়াঘাটকে ধরে রাখতে হবে, সত্যতা মোকাবিলা করতে হলো। আমরা এটা ছাড়বো না, বগুড়া যদি আমরা দখল করে নেয়, কিন্তু যা আছে আমরা এখানে ধরে রাখবো, তাহলে আমরা ওদেরকে ঠেকাতে পারবো। আজও কিন্তু ওই এদিক দিয়ে আসতে পারে, তাহলে আজও ক্যান্টনমেন্ট করার মতো একটা পজিশন আছে না। এই জন্যই আমাদের আজও আমাদেরকে সেনানিবাস তৈরি করা দরকার। আমাদের শুধুমাত্র ঘোড়াঘাটের স্বার্থে নয়, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এখানে সেনানিবাস তৈরি করা দরকার। 3 নম্বর যেটা বলবো সেটা হলো ঘোড়াঘাটে একটা মেডিকেল কলেজ করা দরকার। মেডিকেল কলেজ, মেডিকেল। নট অনলি খালি কলেজ, মেডিকেল কলেজের হাসপাতাল। আজকে দেখেন সরকারি মেডিকেল কলেজ হলো আমার দিনাজপুর, রংপুর, বগুড়া। এই যে আপনার হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, তারপরে রবগঞ্জ, সবার প্রায় কোনোটা হলো কারণ 90 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, এরকম দূরত্ব। এরকম দূরত্ব ইয়ে। আর ঘোড়াঘাট যদি এখন এই ঘোড়াঘাটে যদি মেডিকেল কলেজ হয়, তাহলে এই যে প্রায় 10-12টা উপজেলা, এমনকি পাঁচবিবি 10-12টা উপজেলার লোকজন 10-15 গড় দূরত্ব হবে 10-15 কিলোমিটার। 10-15 কিলোমিটারের মধ্যে তারা আসতে পারবে, এখান থেকে চিকিৎসা এবং মেডিকেল পড়াশোনা করা সব কিছু তারা করতে পারবে বাড়ির খেয়ে বা খুব স্বল্প ইয়াতে। এখন মেডিকেল করতে গাইবান্ধা। গাইবান্ধা হলেও কিন্তু এই এলাকার লোকদের সুবিধা হবে, বরং তাদের বলতে না বাবারা বগড়ি হয় রংপুরে চলে ওখানে হবে না। কিন্তু ঘোড়াঘাট হলে ঘোড়াঘাট থেকে গাইবান্ধা শহরের দূরত্ব মাত্র 25 কিলোমিটার, মাত্র 25 কিলোমিটার। তাহলে এখানে এই পাঁচবিবি, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, পলাশবাড়ি, ঘোড়াঘাট সমস্ত এখানে জয়পুরহাটে আরও কিছু কালাই উপজেলা সব কিন্তু এখানে কাছাকাছি তাদের হবে। এদিক থেকে এখানে একটা যদি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন হয়, তাহলে এটা কিন্তু হতে পারে, একটা ভালো একটা হতে পারে। এবং এটা বলছেন আমাদের বর্তমান মানে মন্ত্রী, আমাদের বর্তমান সরকারের মন্ত্রী মহোদয় ডক্টর জাহিদ বলছেন যে এখানে একটা হওয়া দরকার। এখানে লোকজন এত 100 কিলোমিটার দূরে যা তাদের চিকিৎসা, তাদের একটু হওয়া দরকার, এখানে একটা কিছু করা দরকার। এটা তার মাথায় আসছে এবং তাকে ভালো মতো বোঝানো দরকার। আপনি আসছেন, প্লিজ আপনার ঘোড়াঘাটের জন্য কিছু করেন। 4 নম্বর যেটা হলো যোগাযোগ ব্যবস্থাটা আমাদের উন্নয়ন হওয়া দরকার। আমরা হাইওয়ের সাথে যুক্ত আছি, হাইওয়ে আমাদের আছে, জাতীয় হাইওয়ে যেটা, ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটা হলো ওই যে পলাশবাড়ি ওইটা। কিন্তু আমাদের এখানেও আছে, মানে কী বলে এটা, এই আঞ্চলিক হাইওয়ে, এই যে আমাদের যেটা গোবিন্দগঞ্জ টু দিনাজপুর, এটা কিন্তু আমাদের পাশ হয়ে আছে আগে থেকে। সেই যখন হাইওয়ে হয় তখন 4 লেনের, 2 লেন করছে, আর 2 পাশে আর 2টা লেন হওয়ার কথা। এই 4 লেন করা। আর আমাদের বড়িয়াট হলো জয়পুরহাট থেকে পলাশবাড়ি পর্যন্ত, জয়পুরহাট থেকে একটা রাস্তা যদি আঞ্চলিক হাইওয়ে 4 লেনের আঞ্চলিক হাইওয়ে পলাশবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, তার বিরাট এই এলাকার বিরাট লোকজন একটা উপকার হবে, যে তারা সরাসরি একবারে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে, জাতীয় হাইওয়ের সাথে তারা যুক্ত হয়ে গেল বিরাট। এবং এটা আমাদের হওয়া দরকার, আর এইটাকে 4 লেন করা দরকার। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকটাই অ্যাক্টিভ হয়। এরপর ছোটো মোটো যেমন আছে এই যে এই হাজিরঘাট ব্রিজ, তারপরে আপনার হলো এরপরে আমরা ছোটোবেলা থেকে দেখছি যেটা হলো এই পুরান বাজারটা চলতে হলো এই যে মঙ্গলেশপুর যে ঘাট আছে, এই ঘাটটা যত লোকজন আসছে, যত নৌকা মার এই হাট এটা মানে হতো। আমাদের সাথে যারা পড়াশোনা করতো হাই স্কুলে যারা পড়াশোনা করতো, তারা এদিক থেকে আসতো, এই দিকে আসতো। অথচ এটা হয়ে গেছে। আমাদের একটা ফুটওভার ব্রিজ, অত বড় ব্রিজের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা রিক্সা ভ্যান যাতে চলতে পারে এই ধরনের ফুটওভার ব্রিজ একটা যদি করা যায়, সিঙ্গেল ব্রিজ, তাহলে কিন্তু এই এলাকার সচল হবে। এই ঘোড়াঘাটে এটা
এটা করতে এই পুরান বাজার এটা তাদের সুবিধা হবে। তাদের একটা ডিম রাখা লাগলো, অত দূর যাওয়া লাগবে না, চট করে আসে এখানকার ডিম দুধ এখানে বেঁচে হবে তারপরে সামান্য একটু ইয়াতে দূরে আসে বলে আবার বনের চলে গেলো, দৌড়ে চলে গেলো। এটা আগে ছিল, এটা এটা এখন আমার করা দরকার। একটা ফুটওভার ব্রিজ রেলি হয়ে যায়, যোগাযোগ ক্ষেত্রে আমার হলো এইটা করা দরকার। আর 5 নম্বর হলো আপনি আরেকটা বলছেন আমাকে রেল লাইন। বুঝলেন? ব্রিটিশ পিরিয়ডেই পার্বতীপুর থেকে এই যে বিস্তীর্ণ এলাকা, এই যে নবাবগঞ্জ শুরু করে নেয়, ঘোড়াঘাট থেকে শুরু করে নেয়, এইদিকে ইয়ে ছিল তখন হলো ফুলছড়ি, বাহাদুরাবাদ ফুলছড়ি, আচ্ছা, হ্যাঁ। মহিমগঞ্জ আসলে যদি এখানে একটা মহিমগঞ্জ পর্যন্ত একটা রেল লাইন ছিল। পার্বতীপুর থেকে নিয়ে সরাসরি একটা লাইন নবাবগঞ্জ ঘোড়াঘাট হয়ে মহিমগঞ্জ, যেমন বিস্তীর্ণ এলাকাটা রেলের আওতায় আসলো। আর এই দিক থেকে ওখানে ইয়ার সাথে ঢাকা যাওয়া খুব দ্রুত হলো, ঢাকাটা যাওয়াটা দ্রুত হয়ে গেল। কারণ আসতে হলে তাদেরকে ওই পার্বতীপুর থেকে রংপুর হয়ে ঘুরে তাদেরকে আসা লাগে। কিন্তু একজন যদি ওই পঞ্চগড় ঠাকুরগাঁর একটা লোক আবার 100 কিলোমিটার 80 কিলোমিটার তাকে ঘুরতে হবে, এটা না সরাসরি তার অনেক সময় সাশ্রয় হলো। এখন আমাদের মহিমগঞ্জ বা যদি আমরা যমুনার যে ইয়েটা হবে তার সঙ্গে এদিক থেকে একটা লাইন গেলে পর তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওই পরিকল্পনাও ছিল, পাশও হয়েছিল, নকশা টকশা এখনও রেলওয়ে হেডকোয়ার্টারে আছে, এখনো আছে। এখন হেডকোয়ার্টার সেই প্ল্যান এখনও আছে। তাই বলি এটা কি আসলে আমরা পুনরুদ্ধার করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ওই ইয়ে করে নিয়ে রেলে দিয়ে ওটা পুনরুদ্ধার করে আমাদের কালীপুকুরের ওখানে ইয়েও ছিল, রেলের খুঁটি পর্যন্ত পথা ছিল, এখন নেই, এখন আর নাই, ছিল সব মানুষ ইয়ে করে ফেলছে। তারা জমি একর করার পরে ওটা খুঁটি পড়ছে। আচ্ছা, যদি এই ইয়া সরকার যদি তার 2-4-5 বছর থাকতো তাহলে কিন্তু রেল লাইনটা তারা করে যেতে পারতো। সর্বশেষ যে প্রস্তাবনা রাখবো সেটা হলো ঘোড়াঘাট জেলা। আমরা করি ঘোড়াঘাট জেলা এখন হওয়ার জন্য ইয়ে আছে। খালি জেলা নয়, এরা যে রাজধানী ছিল, এটা যে ইয়ে ছিল, তারা নিয়ে দেখেন রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, এই 5টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার মানে মধ্যপন্থী হলো, মিডল পয়েন্ট হলো ঘোড়াঘাট। 5টা ডিস্ট্রিক্টের মিডল পয়েন্ট ঘোড়াঘাট। আপনার নবাবগঞ্জ, হাকিমপুর, পাঁচবিবি, তারপরে পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, এগুলো মিডল পয়েন্ট ঘোড়াঘাট। এখানে যদি এটা যদি জেলা হয় তাহলে এই যে মেডিকেল কলেজ ইয়ের জন্য ওই জেলার সবার সুবিধা এরা খুব স্বল্প সময় পাবে। শুধু মেডিকেল কলেজ না, মানে জেলা হলে জেলার যত সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো তারা এখানে পাবে। ঘোড়াঘাটকে এই 7টা উপজেলা নিয়ে, কমপক্ষে 7টা উপজেলা নিয়ে একটা ঘোড়াঘাটকে আমরা একটা জেলা করতে পারি, এবং জেলা করলে এই 7টা উপজেলারই প্রভূত উন্নতি হবে এবং তারা ইয়ে হবে। খালি সেইটাই নয়, আজকে যদি আমরা বিভাগীয় শর্ত করছি হলো ইয়েতে রংপুরে, বিভাগ হলো রংপুরে, দেখেন ওই বগুড়া থেকে কত দূর যেতে হয়, ওই জয়পুরহাট থেকে রংপুর যেতে এখন আবার বগুড়া ইয়ে হচ্ছে, বিভাগ হচ্ছে। ঘোড়াঘাট হলে মিডল পয়েন্ট, দিনাজপুর থেকে আসবেন 5টা ডিস্ট্রিক্টের, ঘোড়াঘাট যদি আসে তাহলে সবারই কিন্তু কাছাকাছি হলো, ঠিক আছে, মাঝখানে আসে সবাই এখানে মিটিং করি। আর একটা জিনিস আপনারা জানেন না, সেটা হলো পাকিস্তান আমলের আজকে তো মহানগর কতগুলো হয়েছে, সিটি যারা সিটি হলো এই মানে রংপুর, তারপরে হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। আগে কিন্তু পাকিস্তান আমলে সিটি ছিল 3টে ছিল, ঢাকা, চট্টগ্রাম, আর একটা কোনটা সৈয়দপুর ছিল সিটি। তখন তো ইংল্যান্ড কিছুই ছিল না, সিটি ছিল 3টে। পাকিস্তান আমলে সিটি ছিল 3টে, ঢাকা, চট্টগ্রাম আর সৈয়দপুর। এই কিছুদিন আগেও এখন সে সৈয়দপুর সিটি হচ্ছে রংপুর। সৈয়দপুর নয়, সিটিও নয়, একটা উপজেলা। এরকমই হয় আসলে। হ্যাঁ, এটা প্রকৃতির খেলা, প্রকৃতির নিয়ম। কোন জায়গাটা জঙ্গল হয়ে যাচ্ছে, কোন জায়গা আবার শহরে পরিণত হচ্ছে, আবার কোন শহর ভেঙে জঙ্গল হয়ে যাচ্ছে। বিশেষ করে এইখানে এই যে রেলওয়ে কারখানা যেটা আছে, 10,000 নিয়মিত কর্মরত ছিল, 10,000 ওই সময়
পাকিস্তান আমলে 10,000 নিয়মিত কর্মকর্তা, এত অনিয়মিত আছে, 10,000 তো নিয়মিত কর্মচারী ছিল, আর কয়েক হাজার ছিল অনিয়মিত হেল্পিং। তার একটা শহর তাহলে কীভাবে হয়? আদমজি ছিল, আদমজি জুটমেন্ট ছিল। ঢাকার যে কোনো মিছিল মিটিংয়ে শেখ মুজিব যখন নিয়ে করছে, ওই আদমদের মানে কর্মচারী শ্রমিক নিয়ে আসো, এটা দিয়ে করছে। সেই আদমজি আজকে বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই যে বাংলাদেশ হওয়ার পরে এই ৭০ রেল কারখানাটা মানে বিলুপ্ত কথা, অর্ধ বিলুপ্ত করে হয়ে দিয়েছে, অর্ধ বিলুপ্ত করে। তো অবশ্য রেলের মূল কিছু এখানে সমস্ত কিছু এখান থেকে হয়তো 10,000 কর্মচারী তো কম কথা না। তো সেই দিক থেকে আমাদের আছে, আমরা যদি এই 6টা জিনিসটা যদি করতে পারি, একটা হলো ঘোড়াঘাট একটা পর্যটন কেন্দ্র, 2 নম্বর ঘোড়াঘাট একটা সেনানিবাস, 3 নম্বর ঘোড়াঘাট একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, 4 নম্বর হলো ঘোড়াঘাটের এই যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন, ও এই বিশেষ করে জয়পুরহাট টু পলাশবাড়ি মানে আঞ্চলিক হাইওয়ে। তারপরে হলো এই 5 নম্বরে হলো আপনার রেল লাইন, রেল যোগাযোগ যদি আমরা ব্রিটিশ আমরা আর চাই কিছু চাই না, ওই ব্রিটিশ পিরিয়ডের যে নকশাটা আছে, প্ল্যানটা আছে, ওই প্ল্যানটাকে বাস্তবায়ন চাই, আর নতুন করে কিছু নয়। ওই ব্রিটিশ যে প্ল্যান করছে ওই প্ল্যানটাকে বাস্তবায়ন করেন। আর সর্বশেষ হলো জেলা। এগুলো যদি করতে পারি, তাহলে এই ঘোড়াঘাট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে আগেই যে সমস্যাটা সমাধান করতে হবে, যে এইসব ভূমির সমস্যা, এই ভূমিটা কার? ভূমিটা কি পাবলিকের? ভূমিটা কি আর্মির? ভূমিটা কি ফরেস্টের না পাবলিকের? এগুলো ফয়সালা আসতে হবে। এই ফয়সালাটা যদি দ্রুত করতে পারে, তাহলে ঘোড়াঘাটের উন্নয়নটা দ্রুত হবে। এবং আমি এই আপনার এই গপ্প পুরস্কারের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর এস এম জাহিদের কাছে আমি সর্বনির্বদ্ধ অনুরোধ রাখবো যে আমাদের এই ঘোড়াঘাটকে একটা তার ঐতিহ্য ফিরে আনার জন্য আমাদের প্রস্তাবনায় যে 6টি পয়েন্ট আছে, 6টিতে প্রস্তাবনা করেছি, এই প্রস্তাবনাগুলো উনি সহৃদয়ভাবে বিবেচনা করবেন এবং এভাবে ওনার যতটুকু ক্ষমতা আছে, উনি যদি ওনার ক্ষমতা দিয়ে একটু চেষ্টা করেন, তাহলেই এসব বাস্তবায়ন সম্ভব হবে। এবং আমি ঘোড়াঘাটের ব্যবসায়ীর পক্ষ থেকে, ঘোড়াঘাটবাসীর পক্ষ থেকে ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা চমৎকার একটি বিশ্লেষণ শুনতে পারলাম, তথ্যবহুল একটি আলোচনা, দীর্ঘ একটা সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আব্দুল হাদী। উনি লেখক, সাহিত্যকার এবং গবেষক, যিনি এত সুন্দর করে গবেষণায় আমাদের এই স্থানটিকে ফুটিয়ে তুলেছেন। সেকাল একাল সব মিলিয়ে তার চিন্তাধারা শুভ হোক, তার চিন্তাধারা থেকে আমাদের এলাকা আগামী সুন্দর উজ্জ্বল পথ দেখুক, এই প্রত্যাশায় আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।